মার্কাস অরেলিয়াস বলেছিলেন, মানুষ মহান এই কারণে নয় যে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, বরং এই কারণে যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার আবেগ আপনাকে ছাড়িয়ে যাচ্ছে এবং আপনাকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে যার জন্য পরে আফসোস করতে হয়? চ্যালেঞ্জ এবং চাপে ভরা এই পৃথিবীতে আমাদের আবেগগুলি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা বোঝা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি প্রতিটি আবেগকে এমন এক শক্তিতে রূপান্তর করতে পারতেন যা আপনাকে সাফল্য এবং অভ্যন্তরীণ শান্তির দিকে এগিয়ে নিয়ে যাবে, তবে কেমন হতো? কেমন হতো যদি আপনার কাছে এমন সরঞ্জাম থাকো যা আপনাকে মুহূর্তের উত্তেজনার কাছে নতি স্বীকার করার পরিবর্তে যুক্তিযুক্ত এবং যৌক্তিকভাবে আপনার প্রতিক্রিয়া বেছে নিতে সক্ষম করত? এই ভিডিওতে আমরা আপনাকে স্টোইসিজম বা রওয়াকিয়ার জগতের এক গভীর অনুসন্ধানী যাত্রায় নিয়ে যাব, যেখানে আমরা আপনাকে 10টি শক্তিশালী স্টোইক অভ্যাস দেখাব যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। আমরা আলোচনা করব কিভাবে আপনি অভ্যাসগুলো প্রয়োগ করতে পারেন এবং কিভাবে এগুলো আপনাকে আপনি প্রতিদিন এই অভ্যাসগুলো নিয়ন্ত্রণে রাখতে এবং অভ্যন্তরীণ ভারসাম্য অর্জনে সহায়তা করতে পারে। প্রতিটি অভ্যাস আপনার নিজের একটি নতুন দিক উন্মোচন করবে এবং প্রতিটি পরিস্থিতিতে প্রজ্ঞা ও ধৈর্যের সাথে কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে দেবে। আপনি যদি এই ভিডিওটি দরকারি মনে করেন তবে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান। আমরা আপনার চিন্তাভাবনা এবং আপনার আবেগ নিয়ন্ত্রণ ও জীবনে এই অভ্যাসগুলো প্রয়োগের অভিজ্ঞতা সম্পর্কে শুনতে চাই। আর টেকসইভাবে আপনার জীবনকে উন্নত করার উপায় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিটি দিনকে বৃদ্ধি এবং শ্রেষ্ঠত্বের সুযোগে পরিণত করার উপায় আবিষ্কারের জন্য প্রস্তুত হন। চলুন শুরু করি এই স্টোইক জীবনের যাত্রা। আবেগের প্রকৃতি। আবেগ আমাদের মানবিক অভিজ্ঞতার একটি অবিচ্ছেদ্য অংশ। এগুলো সমুদ্রের ঢেউয়ের মতো যা আসে এবং যায়, কখনো প্রবল বেগে বয়ে যায়, আবার কখনো মৃদুভাবে। কিন্তু শেষ পর্যন্ত এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ এবং বিশ্বের সাথে আমরা কিভাবে মিথস্ক্রিয়া করি তাতে বড় ভূমিকা পালন করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে একই পরিস্থিতি আপনাকে একদিন রাগান্বিত করতে পারে এবং অন্যদিন আপনার কাছে গুরুত্বহীন মনে হতে পারে? রহস্যটা এখানেই। ঘটনাগুলো আমাদের অনুভূতি শাসন করে না, বরং সেই ঘটনাগুলোর প্রতি আমাদের ব্যাখ্যাই আমাদের অনুভূতি নিয়ন্ত্রণ করে। কল্পনা করুন আপনি রাস্তায় হাঁটছেন এবং আপনার সম্পর্কে একটি নেতিবাচক মন্তব্য শুনলেন। প্রাথমিক অনুভূতি রাগ বা অপমান হতে পারে, কিন্তু এই অনুভূতি কোথা থেকে আসে? এটি শব্দগুলো থেকে আসে না, বরং সেই মন্তব্যটির অর্থ সম্পর্কে আমরা নিজেদের যে গল্পটি বলি সেখান থেকে আসে। হয়তো আমরা ভাবি এটি আমাদের সম্মানের উপর আঘাত অথবা আমাদের ব্যক্তিগত কোনো ভয়ের প্রতিফলন, কিন্তু সত্য হল আবেগ মন্তব্য থেকে আসে না, আসে আমাদের ব্যাখ্যা থেকে। এটি বোঝা গুরুত্বপূর্ণ যে আবেগগুলো প্রকৃতিগতভাবে ভালো বা মন্দ নয়, বরং আমরা যা বিশ্বাস করি তার প্রতি এগুলো কেবল সংকেত বা প্রতিক্রিয়া। এই অধ্যায়ের লক্ষ্য আবেগ থেকে মুক্তি পাওয়া বা সেগুলোকে দমন করা নয়, বরং তাদের প্রকৃতি এবং তারা আমাদের ওপর কিভাবে প্রভাব ফেলে তা বোঝা। মানুষ হিসেবে আমরা আবেগকে আমাদের কাজের ওপর এমনভাবে আধিপত্য বিস্তার করতে দিই যেন এগুলো কোনো বাইরের শক্তি যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু সত্য হলো আমাদের কাছে সবসময়ই বিকল্প থাকে। আমরা আবেগকে আমাদের পরিচালিত করতে দিতে পারি, অথবা আমরা এক ধাপ পিছিয়ে গিয়ে চিন্তা করতে পারি এবং সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কিভাবে আচরণ করতে চাই। আর এখানেই স্টোইক দর্শনের সারমর্ম নিহিত। আবেগ নিয়ন্ত্রণ করার অর্থ তাদের উপেক্ষা করা নয়, বরং তাদের সচেতনভাবেও উপলব্ধি করা, গভীরভাবে বোঝা এবং সেগুলোকে নেতার পরিবর্তে পথপ্রদর্শক হিসেবে ব্যবহার করা। আবেগ আগুনের মতো, এটি আমাদের উষ্ণতা দিতে পারে, আবার পুড়িয়েও ফেলতে পারে। আবেগ নিয়ন্ত্রণ বলতে এই শক্তিকে দহন হওয়ার পরিবর্তে ইতিবাচকভাবে ব্যবহার করাকে বোঝায়। যখন আমরা বুঝি যে আবেগ আমাদের ধারণার ফল, তখন আমরা নিয়ন্ত্রণ ফিরে পেতে শুরু করি।
আপনাকে আপনার আবেগের শিকার হতে হবে না, আপনি তাদের পরিচালক হতে পারেন। মনে রাখবেন, আপনি আপনার আবেগের প্রকৃতি সম্পর্কে যত বেশি সচেতন হবেন, আপনার কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে আপনি তত বেশি স্বাধীন হবেন। এই ভিডিওর শেষে আপনি আবেগকে বিচার হিসেবে নয়, বরং হাতিয়ার হিসেবে দেখতে শুরু করবেন। এমন হাতিয়ার যা আপনাকে নিজেকে আরও গভীরভাবে বুঝতে এবং বিশ্বের সাথে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে সাহায্য করবে। এটি সহজ যাত্রা নয়, তবে এটি অন্যতম শক্তিশালী যাত্রা যা আপনি গ্রহণ করতে পারেন। আর এখন চলুন এই স্টোইক প্রজ্ঞার দিকে যাত্রা চালিয়ে যাই এবং আবিষ্কার করি কিভাবে আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের জীবনকে আরও ভালো দিকে পরিচালিত করতে পারি। আবেগের প্রতি স্টোইক দৃষ্টিভঙ্গি। আবেগ আমাদের মানুষ হিসেবে যে অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ, কিন্তু স্টোইক বা রওয়াকিয়াদের দৃষ্টিতে আবেগ কেবল ক্ষণস্থায়ী অনুভূতি নয় যা সহজে উপেক্ষা করা যায় বা ঝেড়ে ফেলা যায়। তারা আবেগকে এমন এক শক্তি হিসেবে বিবেচনা করে যা আমাদের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার বদলে আমাদেরই বোঝা এবং নিয়ন্ত্রণ করা উচিত। স্টোইক দর্শন মনে করে আবেগ হল আমাদের বিচার এবং ব্যাখ্যার সরাসরি ফলাফল, যা আমরা কোনো ঘটনার ওপর আরোপ করি। ঘটনাটি নিজে কোনো কারণ নয়। অন্য কথায়, স্টোইসিজম আমাদের প্রশ্ন করতে শেখায়, সমস্যাটি কি আসলেই যা ঘটেছে তাতে, নাকি আমরা যা ঘটেছে তা যেভাবে দেখছি তাতে? উদাহরণ হিসেবে স্টোইক দার্শনিক জেনোর গল্পটি ধরুন। তিনি একজন সফল বণিক ছিলেন, কিন্তু সমুদ্র দুর্ঘটনায় তাঁর সমস্ত সম্পদ হারান। দুঃখের ভারে ভেঙে পড়ার পরিবর্তে যেন এই দুর্ঘটনায় বৃদ্ধির সুযোগ এবং হারানো ও আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেখেছিলেন। এটি নেতিবাচক আবেগকে শিক্ষা এবং উন্নতির সুযোগে পরিণত করার এক জীবন্ত উদাহরণ। ঘটনাগুলো আমাদের জীবন গঠন করে না, বরং আমরা কিভাবে তাদের ব্যাখ্যা করি এবং সেই ব্যাখ্যার প্রতি আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই জীবন গঠন করে। স্টোইকরা মনে করেন রাগ, দুঃখ এবং উদ্বেগের মতো নেতিবাচক আবেগগুলো নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ। এগুলো কেবল স্বাভাবিক প্রতিক্রিয়া নয়। তাদের দৃষ্টিতে আবেগগুলো ঢেউয়ের মতো, কিন্তু সেগুলো শূন্য থেকে আসে না। এগুলো আমাদের চিন্তাভাবনা এবং বিশ্বাসের সাথে মিথস্ক্রিয়ার ফল। দার্শনিক এপিকটেটাস বলেন, আমরা কর্মের কারণে অপমানিত বোধ করি না, বরং সেই কর্ম সম্পর্কে আমাদের মতামতের কারণে করি। আপনি যদি বিশ্বাস করেন যে অন্যরা আপনার ক্ষতি করছে, তবে আপনি অপমানিত বোধ করবেন। কিন্তু আপনি যদি বেছে নেন যে তাদের কাজ আপনাকে ব্যক্তিগতভাবে স্পর্শ করে না, তবে আপনি অবিচল থাকবেন। স্টোইসিজম আমাদের চিন্তাভাবনা এবং আবেগের মধ্যকার সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে আহ্বান জানায়। আমরা নিজেদের প্রশ্ন করতে পারি, এই আবেগটি কি আমাকে সাহায্য করছে? এটি কি কোনো সত্যের ওপর ভিত্তি করে নাকি বিকৃত ব্যাখ্যার ওপর? আমরা যদি আমাদের চিন্তাভাবনা এবং বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারি, তবে আমরা আমাদের অনুভূতি নিয়ন্ত্রণের এবং তাদের প্রজ্ঞা ও পরিমিতিবোধের ভিত্তিতে কাজে রূপান্তর করার আরও কাছে পৌঁছাতে পারব। এটি আমাদের স্টোইসিজমের একটি গভীর ধারণার দিকে নিয়ে যায়, যাকে বলা হয় পছন্দনীয় উদাসীনতা, প্রেফার্ড ইনডিফারেন্স। স্টোইকরা আমাদের শেখান যে সম্পদ এবং স্বাস্থ্যের মতো কিছু জিনিস পছন্দনীয়, তবে সুখের জন্য সেগুলো অপরিহার্য নয়। একইভাবে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেগের প্রয়োজন নেই। আমরা ইতিবাচক অবস্থায় থাকাকে প্রাধান্য দিতে পারি, কিন্তু যদি তা না হয়, তবে তার অর্থ এই নয় যে সুখ এবং শান্তি অদৃশ্য হয়ে যাবে। আর এখানেই সেই মানসিক শক্তির ভূমিকা আসে যার কথা স্টোইকরা বলেন, নিজের আবেগগুলো গ্রহণ করা এবং সেগুলোর সাথে নিরপেক্ষভাবে মোকাবিলা করা, যেন আপনি দূর থেকে সেগুলো পর্যবেক্ষণ করছেন। এর মানে অমানবিক হওয়া বা আবেগহীন হওয়া নয়, বরং জীবনের প্রতি এক গভীর ও স্থির দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। সেনেকা বলেছেন, আমরা জীবনের ঝড়ের মুখোমুখি হই একইভাবে যেভাবে বাতাসের মোকাবিলা করি। আমরা বাতাসের দিক পরিবর্তন করতে পারি না, তবে আমরা আমাদের পালের দিক পরিবর্তন করতে পারি। স্টোইকরা আমাদের আবেগকে নির্দেশক এবং হাতিয়ার হিসেবে দেখতে শেখান, যা আমাদের ভেতরের গভীর কিছু প্রকাশ করে, হয়তো আমাদের ভয় বা আকাঙ্ক্ষা সম্পর্কে, কিন্তু সেগুলো পরম সত্য নয়।
এটি ভেতরে তাকানোর, নিজেকে আরও ভালো করার এবং আমাদের প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ রাখার একটি সুযোগ। পছন্দের শক্তি। আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পছন্দের এক অন্তহীন সিরিজের মুখোমুখি হই। কিছু পছন্দ সহজ মনে হয়, যেমন রাতের খাবারে কি খাব, আর কিছু পছন্দ গভীর ও জটিল, যেমন কোনো অপমানের জবাব কিভাবে দেব বা প্রিয়জনের বিয়োগ কিভাবে সামলাব। প্রতিটি ক্ষেত্রে একটি বিষয় স্থির থাকে, আমাদের কাছে পছন্দ করার ক্ষমতা বা বিকল্প থাকে। কিন্তু কিভাবে আমরা সেই বিন্দুতে পৌঁছাতে পারি যেখানে আমরা কার্যকরভাবে এই বিকল্পটি উপলব্ধি করতে পারি, যেখানে আমরা আমাদের চারপাশে যা ঘটছে তার কেবল এক স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া হয়ে থাকব না? স্টোইসিজম ঠিক এটাই চায়, আমাদের মনে করিয়ে দিতে যে আমরা আমাদের আবেগ বা পরিস্থিতির বন্দী নই। আমরা সব সময় বেছে নেওয়ার ক্ষমতা রাখি, এমনকি কঠিনতম সময়েও। যখন আমরা রাগ, দুঃখ বা ভয়ের মতো তীব্র আবেগে ডুবে থাকি, তখন এটি অসম্ভব মনে হতে পারে। কিন্তু এটি ভেবে দেখুন, যখন আমরা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই, আমাদের মধ্যে অধিকাংশ লোকই পুরনো আবেগীয় প্রোগ্রামিং অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। সেই প্যাটার্নগুলো যা বছরের পর বছর ধরে গড়ে উঠেছে, হয়তো শৈশবের কোনো অভিজ্ঞতা বা ব্যর্থতার গভীর ভয় থেকে। কিন্তু যখন আমরা এই প্যাটার্নগুলো বুঝতে পারি, তখন আমরা নিয়ন্ত্রণ ফিরে পেতে শুরু করি। এপিকটেটাস বলেন, জিনিসগুলো আমাদের বিরক্ত করে না, বরং সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের মতামত আমাদের বিরক্ত করে। আর এখানেই পছন্দের শক্তি প্রকাশ পায়। আমরা আমাদের চ্যালেঞ্জগুলোকে বাধার বদলে বৃদ্ধির সুযোগ হিসেবে দেখার সিদ্ধান্ত নিতে পারি। এটি কেবল একটি ধারণা নয়, এটি একটি জীবনধারা। বেছে নেওয়ার অর্থ হল নিজের চিন্তাভাবনা এবং আবেগের দায়বদ্ধতা গ্রহণ করা, এবং এটি মেনে নেওয়া যে আপনার সাথে যা ঘটছে তার সবটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা সব সময় নিয়ন্ত্রণ করতে পারেন। কল্পনা করুন আপনি কারো সাথে তীব্র বিতর্কে লিপ্ত। আপনি অনুভব করছেন রাগ বেড়ে যাচ্ছে এবং একটি কঠোর জবাব আপনার জিভের ডগায় চলে এসেছে। সেই মুহূর্তে পছন্দটি স্পষ্ট মনে হয়, হয় আপনি একইভাবে জবাব দেবেন অথবা শান্ত থেকে এক ধাপ পিছিয়ে যাবেন। দ্বিতীয় পছন্দটি সহজ নয়, তবে এটি একটি সচেতন পছন্দ এবং এটি এমন এক অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ যার কোনো তুলনা নেই। এটিই সেই পছন্দ যা সম্পর্কে মার্কাস অরেলিয়াস বলেছিলেন, মনের শক্তি আবেগের প্রভাব থেকে মুক্ত হওয়ার মধ্যে নিহিত। যখন আপনি উপলব্ধি করবেন যে প্রতিটি মুহূর্ত একটি পছন্দ বহন করে, তখন জীবন এক নতুন মাত্রা পায়। আপনি অতীতের বাঁধন থেকে মুক্ত হন এবং ভবিষ্যতের প্রত্যাশার কাছে দায়বদ্ধ থাকেন না। এর পরিবর্তে আপনি বর্তমানে বাস করেন এবং যা আপনার জন্য উপকারী এবং যা আপনার প্রকৃত মূল্যের সাথে সঙ্গতিপূর্ণ তা বেছে নিতে প্রস্তুত থাকেন। স্টোইসিজম আমাদের শেখায় যে প্রকৃত শক্তি ভেতর থেকে আসে, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে আসে, বাইরের পরিস্থিতি থেকে নয়। এই অধ্যায়ের শেষে মনে রাখবেন যে পছন্দ করা একটি উপহার এবং এটি এমন এক শক্তি যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে সবসময় বিকল্প আছে, আপনি নেতিবাচক আবেগের শিকল থেকে মুক্ত হবেন এবং আপনার জীবনের প্রকৃত নেতা হয়ে উঠবেন। কাজের সিদ্ধান্ত নেওয়ার ব্যবহারিক কৌশল। আপনি এখন জানেন যে আবেগ নিয়ন্ত্রণ শুরু হয় তাদের প্রকৃতি বোঝার মাধ্যমে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কিভাবে আমরা এই জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করতে পারি। মুহূর্তের প্রবল আবেগের মাঝেও কিভাবে আমরা সেই তত্ত্বকে এমন কাজে রূপান্তর করতে পারি যা আমাদের সচেতন সিদ্ধান্ত নিতে এবং আমাদের আদর্শের সাথে সঙ্গতি বজায় রাখতে সাহায্য করে। এই অধ্যায়ে আমরা কিছু ব্যবহারিক এবং পরীক্ষিত কৌশল দেখব যা আপনাকে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে প্রজ্ঞার সাথে কাজ বেছে নিতে সাহায্য করবে। এই কৌশলগুলো কেবল দার্শনিক সরঞ্জাম নয়, বরং এগুলো অভ্যন্তরীণ শান্তি এবং আত্মনিয়ন্ত্রণের চাবিকাঠি। প্রথমত, দৈনন্দিন ধ্যান নিজের ভেতরের জানালা। ধ্যান মানে কেবল চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকা নয়, এটি একটি আত্মনিরীক্ষণ প্রক্রিয়া যেখানে আপনি আপনার দিন,
আপনার চিন্তাভাবনা এবং আপনার প্রতিক্রিয়াগুলো পর্যালোচনা করেন। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কয়েক মিনিট সময় দিন নিজেকে জিজ্ঞাসা করতে, আজ আমি কেমন আচরণ করেছি? কোনো মুহূর্তে আমি অনুভব করেছি যে আবেগ আমাকে নিয়ন্ত্রণ করছে? দৈনন্দিন ধ্যান একটি শক্তিশালী হাতিয়ার, যা আপনাকে বুঝতে সাহায্য করে যে প্রতিটি দিন সংশোধিত হওয়ার এবং বৃদ্ধি পাওয়ার একটি নতুন সুযোগ। আমরা ভাগ্যের মাধ্যমে উন্নত হই না, বরং সচেতন কাজের মাধ্যমে হই। দ্বিতীয়ত, আবেগীয় দূরত্ব, নিরপেক্ষ অবস্থানে থাকা। যখন আবেগ আপনাকে গ্রাস করে, তখন বাতাসের তোড়ে কাগজের মতো ভেসে যাওয়া সহজ। কিন্তু স্টোইকরা আবেগীয় দূরত্বের শিল্প শেখেন, যা হল নিরপেক্ষ অবস্থানে দাঁড়ানোর ক্ষমতা এবং পরিস্থিতিকে বাইরের দৃষ্টিভঙ্গি থেকে দেখা। যখন আপনি রাগ বা দুঃখ অনুভব করবেন, তখন এক মুহূর্তের জন্য থামুন এবং কল্পনা করুন যে আপনি নিজেকে তৃতীয় কোনো ব্যক্তির মতো পর্যবেক্ষণ করছেন। আসলে কি ঘটছে, কি আপনাকে প্রভাবিত করছে? এই দূরত্ব বজায় রাখার অর্থ আপনার অনুভূতি অস্বীকার করা নয়, বরং এমন স্পষ্টতা অর্জন করা যা আপনাকে আপনার প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ দেবে, যাতে আপনি সেই আবেগের দয়ে না থাকেন। মৃত্যুর পর্যায়ক্রমিক স্মরণ, মোমেন্টো মোরি। আবেগ এবং জীবনের ভারসাম্য বজায় রাখা মৃত্যু নিয়ে কথা বলা অন্ধকার বা নেতিবাচক মনে হতে পারে, কিন্তু অগ্রাধিকারগুলো নতুন করে মূল্যায়ন এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য এটি অন্যতম শক্তিশালী স্টোইক সরঞ্জাম। এর উদ্দেশ্য মৃত্যু নিয়ে ভয় পাওয়া নয়, বরং জীবনের ক্ষণস্থায়িত্ব মনে রাখা। যখন আপনি মনে রাখবেন যে আপনার জীবন সংক্ষিপ্ত এবং প্রতিটি দিন একটি উপহার, তখন ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজনা বা দুশ্চিন্তা অদৃশ্য হয়ে যায়। আপনি তখন ক্ষণস্থায়ী আবেগের কাছে বন্দী না থেকে আপনার প্রকৃত মূল্যবোধ প্রতিফলিত করে এমন সিদ্ধান্ত নিতে বেশি সক্ষম হন। আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন এবং যা পারেন না তার মধ্যে পার্থক্য করা। স্বাধীনতার চাবিকাঠি স্টোইক দর্শনের অন্যতম শক্তিশালী ধারণা হল যা আপনার নিয়ন্ত্রণের অধীনে এবং যা নেই তার মধ্যে পার্থক্য করা। কতবার আমরা আমাদের ইচ্ছার বাইরের বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, যেমন আবহাওয়া, অন্যদের সিদ্ধান্ত, অতীত বা ভবিষ্যৎ। স্টোইকরা কেবল তাদের নিয়ন্ত্রণের জিনিসের উপর মনোযোগ দেন, তাদের কাজ, তাদের প্রতিক্রিয়া এবং তাদের চিন্তাভাবনা। যখন আপনি এই পার্থক্যটি বুঝতে পারবেন, তখন আপনি রাগ এবং হতাশার প্রতি কম সংবেদনশীল হবেন, কারণ আপনি সহজভাবে এমন কিছুর ওপর আপনার শক্তি নষ্ট করবেন না যা আপনি পরিবর্তন করতে পারবেন না। মূল্যবোধের মাধ্যমে দৈনন্দিন স্মারক। নোঙ্গর বা স্থিরতা ঝড়ের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ? স্টোইকরা জীবনের উত্তাল সমুদ্রে শান্ত থাকার জন্য সর্বদা মূল্যবোধের নোঙ্গর বহন করতে উৎসাহিত করেন। এই নোঙ্গরটি আপনাকে মনে করিয়ে দেয় যে আসলে কি গুরুত্বপূর্ণ, এবং আবেগ আপনাকে দূরে সরিয়ে নিতে চাইলেও আপনার সত্তার সাথে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কঠিন পরিস্থিতির মানসিক মহড়া। যুদ্ধের আগে প্রস্তুতি স্টোইকরা মানসিক মহড়া অনুশীলন করেন, যেখানে তারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে সেগুলো কল্পনা করেন। কর্মক্ষেত্রে কোনো সমস্যা হলে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন? সমালোচনার মুখে পড়লে আপনি কিভাবে আচরণ করবেন? এই মানসিক অনুশীলন আপনাকে প্রজ্ঞা এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তোলে, কারণ এটি আপনাকে বাস্তব চাপ ছাড়াই আপনার প্রতিক্রিয়ার পরীক্ষা করার সুযোগ দেয়। মুহূর্তের আত্মবিশ্লেষণ। রিয়েল টাইম মূল্যায়ন সরঞ্জাম। যখন আপনি অনুভব করবেন যে আবেগগুলো আপনার ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করেছে, তখন মুহূর্তের আত্মবিশ্লেষণ কৌশলটি ব্যবহার করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এখন কি অনুভব করছি? কেন আমি এমন অনুভব করছি? আমার প্রতিক্রিয়া কি বাস্তবতার ওপর ভিত্তি করে নাকি আমার ভয় ও চিন্তার ওপর? এই বিশ্লেষণ কেবল একটি প্রশ্ন নয়, এটি একটি চাবিকাঠি যা আপনাকে আপনার কাজের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়। সাড়া দেওয়ার আগে ধীরতা। থামার শিল্প এপিকটেটাস বলেছিলেন, আমাদের শোনার এবং চিন্তা করার জন্য দুটি কান ও একটি মুখ দেওয়া হয়েছে।
জবাব দেওয়ার আগে ধীর হওয়ার অর্থ হল কোনো পদক্ষেপ নেওয়া বা কোনো মন্তব্য করার আগে এক মুহূর্তের জন্য থামা। আপনার প্রতিক্রিয়া আপনার মূল্যবোধ এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা চিন্তা করার জন্য নিজেকে সময় দিন। এই সাধারণ কৌশলটি উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত এবং ইতিবাচক যোগাযোগের সুযোগে রূপান্তর করতে পারে। নেতিবাচক ব্যক্তি বা পরিবেশ থেকে দূরে থাকা। আপনার স্থান নির্ধারণ করুন। আপনার চারপাশের পরিবেশ আপনার আবেগ এবং কাজের ওপর বড় প্রভাব ফেলে। আপনি কাদের দ্বারা পরিবেষ্টিত থাকবেন তা বিজ্ঞতার সাথে বেছে নিন এবং এমন ব্যক্তি বা পরিস্থিতি থেকে দূরে থাকুন যা আপনাকে নেতিবাচকতা ও উত্তেজনার দিকে ঠেলে দেয়। আবেগ নিয়ন্ত্রণের একটি অংশ হল আপনাকে প্রভাবিতকারী বাহ্যিক কারণগুলো নিয়ন্ত্রণ করা, যার জন্য মাঝে মাঝে নিজের শান্তি রক্ষার খাতিরে সাহসী সিদ্ধান্ত নিতে হয়। আবেগকে ইতিবাচক শক্তিতে রূপান্তর। আপনার সেবায় আবেগের দিক পরিবর্তন, রাগ বা ভয়ের মতো শক্তিশালী আবেগগুলো শক্তির বিশাল উৎস হতে পারে। এই অনুভূতিগুলোকে আপনার ধ্বংস করতে দেওয়ার পরিবর্তে শিখুন কিভাবে সেগুলোকে গঠনমূলক লক্ষ্যের দিকে পরিচালিত করতে হয়। রাগ পরিবর্তনের চালিকাশক্তি হতে পারে। রাগ পরিবর্তনকে আরও ভালো প্রস্তুতির জন্য অনুপ্রাণিত করতে পারে। যখন আপনি আপনার অনুভূতিগুলোকে নতুনভাবে সাজান এবং ইতিবাচক কাজের দিকে পরিচালিত করেন, তখন আপনি আপনার আবেগের শিকার হওয়ার বদলে আপনার জীবনের নেতায় পরিণত হন। আত্মনিয়ন্ত্রণের পথ। আবেগ নিয়ন্ত্রণের কৌশলগুলো কেবল পড়ার মতো তো ধারণা নয়, এগুলো যাপনের অনুশীলন। পরবর্তী অংশগুলোতে আমরা এই কৌশলগুলো প্রতিদিন অনুসরণ করব, যাতে আপনি কেবল বোঝার স্তর থেকে প্রয়োগের স্তরে এবং উত্তেজনা থেকে স্থিরতার স্তরে উন্নীত হতে পারেন। আবেগের পরিবর্তে কাজকে বেছে নেওয়ার সুবিধা। আপনি কি কখনো রাগের মাথায় বা ভয়ের মুহূর্তে নেওয়া কোনো সিদ্ধান্তের জন্য গভীর অনুশোচনা অনুভব করেছেন? হয়তো এমন কিছু বলেছেন যা আর ফিরিয়ে নেওয়া যায় না, অথবা আবেগের বশে কোনো ভাগ্য নির্ধারক সিদ্ধান্ত নিয়েছেন। যখন আমরা আমাদের আবেগগুলোকে জীবন পরিচালনা করতে দিই, তখন আমরা হালবিহীন জাহাজের মতো হয়ে যাই, যা আবেগের ঢেউয়ে সব দিকে আছড়ে পড়ে। কিন্তু আপনি যদি সেই জাহাজটি পরিচালনা করতে পারতেন, তবে কেমন হতো? চারপাশের আবেগীয় আবহাওয়া যাই হোক না কেন, আপনি যদি আপনার পথ বেছে নিতে পারতেন। এটি হলো আবেগের বশে না চলে যুক্তির ভিত্তিতে কাজ বেছে নেওয়ার মূল সুফল। স্টোইসিজম আমাদের শেখায় কিভাবে আমাদের প্রতিক্রিয়ার মালিক হতে হয় এবং চরম পরিস্থিতির মধ্যেও আমাদের কাজগুলোকে যত্ন সহকারে বেছে নিতে হয়। এর সুফল কেবল মুহূর্তের শান্তির চেয়েও বেশি। এটি আপনার জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে। ইনি অভ্যন্তরীণ শান্তি। প্রথম স্পষ্ট সুবিধা হল অভ্যন্তরীণ শান্তি। যখন আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হন, তখন আপনি নিজের জন্য শান্তির একটি আশ্রয়স্থল তৈরি করেন, যা বাইরের চাপ স্পর্শ করতে পারে না। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আপনি অনুমতি না দিলে কেউ আপনার আত্মার শান্তি বিঘ্নিত করতে পারে না। এই অভ্যন্তরীণ শক্তি আসে এই জ্ঞান থেকে যে লাগাম আপনার হাতে, আপনি আপনার প্রতিক্রিয়া বেছে নিতে সক্ষম এবং অন্য কেউ তা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই শান্তি হল সেই সুরক্ষা প্রাচীর যা আপনাকে অন্যদের আবেগীয় বিশৃঙ্খলা থেকে রক্ষা করে। 2. প্রকৃত স্বাধীনতা। দ্বিতীয়ত, আবেগের পরিবর্তে কাজ বেছে নেওয়া আপনাকে এক ধরনের প্রকৃত স্বাধীনতা দেয়। স্বাধীনতা মানে যা খুশি তা করা নয়, বরং অন্যরা আপনার সাথে যা করে তার ওপর নিয়ন্ত্রণ রাখা। মুক্ত হওয়ার অর্থ হল রাগ, ভয় বা এমনকি অতিরিক্ত আনন্দের শৃঙ্খলে আবদ্ধ না থাকা। এটি হল ক্ষণস্থায়ী অনুভূতির পরিবর্তে আপনার মূল্যবোধ এবং নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে মুহূর্তে আপনি উপলব্ধি করবেন যে আপনার আবেগগুলো কেবল কিছু সংকেত যা পরিচালনা করা সম্ভব, আপনি এমন এক শক্তির সন্ধান পাবেন যা আগে কখনো কল্পনা করেননি। 3. সুস্থ সম্পর্ক। তৃতীয়ত, নিজের কাজ নিয়ন্ত্রণ করা অন্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত করে। আপনার সম্পর্কগুলো কেমন হতো যদি আপনি সমালোচনার নেতিবাচক জবাব দেওয়ার প্রয়োজন বোধ না করতেন? অথবা যদি হিংসা ও সন্দেহের অনুভূতি আপনার আচরণ নিয়ন্ত্রণ না করত?
যারা তাদের কাজগুলো সাবধানে বেছে নেন, তারা দেখেন যে তাদের সম্পর্কগুলো আরও ভারসাম্যপূর্ণ এবং শান্তিপূর্ণ হয়ে উঠছে। তারা স্পষ্টভাবে যোগাযোগ করতে এবং সংঘাত না বাড়িয়েই সমস্যা সমাধান করতে সক্ষম হন। আর সবচেয়ে বড় কথা, তারা অন্যদের জন্য ইতিবাচক উদাহরণ হয়ে ওঠেন। সে মানসিক স্থিতিশীলতা, এটি কেবল সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানসিক স্থিতিশীলতা পর্যন্ত বিস্তৃত। অনিয়ন্ত্রিত আবেগ আমাদের উদ্বেগ ও উত্তেজনার এক চিরস্থায়ী চক্রের মধ্যে রাখে। কিন্তু যখন আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করেন, তখন এই অস্থিরতার তীব্রতা কমে যায়। আপনি অতিরিক্ত উদ্বেগ বা অসহায়ত্ব থেকে সৃষ্ট বিষণ্ণতার ফাঁদে পড়ার ঝুঁকি থেকে মুক্ত থাকেন। আপনার মধ্যে শক্তিশালী এবং সুসংগত মানসিকতা নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা তৈরি হয়। পেশাদার এবং ব্যক্তিগত সাফল্য, ব্যবহারিক স্তরে যারা তাদের কাজ নিয়ন্ত্রণ করেন, তারা পেশাদার এবং ব্যক্তিগতভাবে বড় সাফল্য অর্জন করেন। যখন আপনি শান্ত এবং চিন্তাশীল থাকেন, তখন আপনি আরও ভালো সিদ্ধান্ত নেন। আপনি দীর্ঘমেয়াদী লক্ষ্যের ওপর মনোযোগ দেন এবং সেই সব আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলেন যা আপনার অগ্রগতিতে বাধা দিতে পারে। মহান নেতা এবং সফল উদ্যোক্তাদের কথা ভাবুন। তাদের অনেকেরই বৈশিষ্ট্য হল কঠিনতম পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কারণ তারা তাদের আবেগকে নেতৃত্ব দিতে দেন না। স্বতৃপ্তি এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা, সবশেষে আপনার মূল্যবোধের ভিত্তিতে কাজ করা, আবেগের ভিত্তিতে নয়, একটি গভীর তৃপ্তিবোধ তৈরি করে। এই তৃপ্তি কেবল মুহূর্তের সুখ নয়, বরং একটি মহৎ উদ্দেশ্য অনুযায়ী বাঁচার অনুভূতি। যখন আপনি জানেন যে আপনি আপনার ক্ষণস্থায়ী রাগ বা আনন্দের পরিবর্তে আপনার প্রকৃত সত্তার সাথে সঙ্গতি রেখে আচরণ করছেন, তখন আপনি জীবনের পরিবর্তনের সাথে মানিয়ে নিতে আরও সক্ষম হন। আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, মাঝে মাঝে পড়ে যেতে পারেন, কিন্তু আপনি জানবেন যে আপনার প্রতিটি কাজ একটি সুচিন্তিত পছন্দ, যা আপনার প্রকৃত মূল্যবোধের প্রতিফলন। সুতরাং পছন্দটি স্পষ্ট। আপনি হয় আপনার আবেগকে আপনার জীবনকে অপ্রত্যাশিত দিকে নিয়ে যেতে দিতে পারেন, অথবা আপনি সচেতনভাবে এবং শান্তভাবে আপনার কাজ বেছে নিতে পারেন। কাজের ওপর নিয়ন্ত্রণই হল প্রকৃত শক্তি, এবং এই নীতি অনুযায়ী চলে আপনার জীবন বদলে যেতে পারে। আমাদের সাথে থাকুন যখন আমরা এই স্টোইক প্রজ্ঞা প্রয়োগের আরও ব্যবহারিক পদ্ধতি এবং কিভাবে এই অনুশীলনগুলো আপনার দিনটিকে কেবল বাহ্যিক জগতের প্রতিক্রিয়া থেকে একটি ইচ্ছাকৃত কাজে রূপান্তর করতে পারে তা আবিষ্কার করব। মনে রাখবেন, নিয়ন্ত্রণ কেবল একটি দক্ষতা নয়, এটি একটি জীবনধারা। সাধারণ চ্যালেঞ্জ এবং কিভাবে সেগুলো অতিক্রম করা যায়। যখন আমরা আবেগ নিয়ন্ত্রণের কথা বলি, তখন আমরা কোনো সমস্যা বা চ্যালেঞ্জহীন নিখুঁত জগতের কথা বলছি না, বরং আমরা সেই বাস্তবতার কথা বলছি যা আমরা প্রতিদিন মোকাবিলা করি, যেখানে আমাদের আবেগগুলো চাপ, প্রলোভন এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই অধ্যায়ে আমরা সেই সব সাধারণ চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করব যা আপনার আবেগীয় নিয়ন্ত্রণ অর্জনের পথে আসতে পারে, এবং সেগুলো অতিক্রম করার কার্যকর কৌশল প্রদান করব। ক্ষণস্থায়ী প্রলোভন প্রতিরোধ। আমরা প্রতিদিন এমন প্রলোভনের মুখোমুখি হই যা আমাদের তাৎক্ষণিক অনুভূতির ভিত্তিতে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে। এটি কোনো চাপযুক্ত পরিস্থিতিতে উত্তেজনা হতে পারে, বা কোনো অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেওয়ার তাড়না হতে পারে। এই প্রলোভনগুলো এত শক্তিশালী হয় যে মনে হয় কোনো ঢেউ আমাদের পথ থেকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো অতিক্রম করতে যখন আবেগীয় দূরত্ব কৌশলটি ব্যবহার করা যেতে পারে, যখন আপনি আবেগীয়ভাবে সাড়া দেওয়ার চাপ অনুভব করবেন, তখন একটি দীর্ঘশ্বাস নিন এবং আপনার কাজের সম্ভাব্য ফলাফল সম্পর্কে ভাবুন। মনে রাখবেন, প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ রাখা কেবল ইচ্ছাশক্তির বিষয় নয়, বরং এটি সচেতনতা এবং ধ্যানের শিল্প। দুই রাগ নিয়ন্ত্রণ করার অসুবিধা। রাগ একটি শক্তিশালী আবেগ যা আমাদের প্রতিক্রিয়ার বিষয়ে সচেতন না থাকলে দ্রুত আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে পারে। মানুষ প্রায়ই রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তের জন্য পরে অনুশোচনা করে,
কারণ এই অনুভূতি তাদের অবিবেচক সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। আপনি কিভাবে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারেন? একটি কার্যকর সরঞ্জাম হিসেবে মাইন্ডফুলনেস বা মননশীলতা অনুশীলন করুন। যখন আপনি রাগের শুরুটা লক্ষ্য করবেন, তখন নিজেকে এই রাগের কারণ এবং এটি অন্য ও নিজের ওপর কেমন প্রভাব ফেলতে পারে তা ভাবার সুযোগ দিন। শান্ত না হওয়া পর্যন্ত তাৎক্ষণিক কথা বলা এড়িয়ে যাওয়া এবং আপনার অনুভূতিগুলো লিখে রাখা বা শান্তভাবে সেগুলো নিয়ে চিন্তা করা আপনাকে সাহায্য করতে পারে। ৩. উদ্বেগ মোকাবিলায় চ্যালেঞ্জ। উদ্বেগ একটি সাধারণ অনুভূতি যা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। উদ্বেগ ভবিষ্যৎ নিয়ে চিন্তা বা ব্যর্থতার ভয় থেকে আসতে পারে। উদ্বেগ মোকাবিলায় ডিকনস্ট্রাকশন বা ব্যবচ্ছেদ কৌশলটি চেষ্টা করুন। আপনার প্রতিটি অংশ আলাদাভাবে সমাধান করার দিকে মনোযোগ দিন। এটি আপনার মানসিক চাপের ভার কমিয়ে দেবে এবং আপনাকে সুশৃঙ্খলভাবে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আরও সক্ষম করে তুলবে। সমালোচনা গ্রহণে অসুবিধা। আমরা সবাই কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে সমালোচনার মুখোমুখি হই এবং একে আমাদের অনুভূতির ওপর প্রভাব ফেলতে না দেওয়া কঠিন হতে পারে। এই অসুবিধা কাটিয়ে উঠতে সেনেকার কথা মনে করুন। সমালোচনা হল বৃদ্ধির সুযোগ, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। সমালোচনাকে আপনার ব্যক্তিত্বের ওপর আঘাত হিসেবে না দেখে এটিকে উন্নয়ন এবং উন্নতির সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, এই মন্তব্য থেকে আপনার শেখার মতো কিছু আছে কিনা এবং কিভাবে এটি আপনার দক্ষতা বাড়াতে ব্যবহার করতে পারেন। ৫. ব্যর্থতার ভয়। ব্যর্থতার ভয় আমাদের লক্ষ্য অর্জনের পথে পদক্ষেপ নিতে বাধা দিতে পারে। এই ভয় একটি শৃঙ্খল হয়ে আমাদের আত্মবিশ্বাসের সাথে কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এই ভয় মোকাবিলায় সাফল্যের কল্পনা কৌশলটি গ্রহণ করুন। নিজেকে সফল হতে এবং আপনার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে কল্পনা করুন। এই অনুশীলন আপনার সক্ষমতার উপর আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে এবং উদ্বেগ কমিয়ে দেয়। আমাদের দৈনন্দিন জীবনে রাবনিক দর্শনের স্টোইসিজম শক্তি উপলব্ধি করার জন্য বাস্তব জীবনের কিছু উদাহরণের দিকে তাকানো জরুরি, যা এর গভীর প্রয়োগকে মূর্ত করে তোলে। এই গল্পগুলো আমাদের কেবল কোনো দার্শনিক তত্ত্ব দেখায় না, বরং দেখায় কিভাবে এই ধারণাগুলোকে একটি ব্যবহারিক শক্তিতে রূপান্তর করা যায়, যা আমাদের জীবনে বাস্তব প্রভাব ফেলে। নেলসন ম্যান্ডেলা। কষ্টের গর্ভ থেকে বিজয় নেলসন ম্যান্ডেলার উদাহরণ ধরুন, যিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী সংগ্রামের কারণে ২০ বছর কারাগারে কাটিয়েছিলেন। জেলের সেই দীর্ঘ বছরগুলোতে ম্যান্ডেলা চাইলে ক্রোধ ও বিদ্বেষের কাছে নতি স্বীকার করতে পারতেন, কিন্তু তার বদলে তিনি তার এই যন্ত্রণাকে অভ্যন্তরীণ শৈলীর সুযোগ হিসেবে ব্যবহার করেন এবং দৃষ্টিভঙ্গি তৈরির সুযোগ হিসেবে ব্যবহার করেন। তিনি গোঁড়ামি ও অন্যায়ের সাথে অভ্যন্তরীণ শান্তির মাধ্যমে মোকাবিলা করার সক্ষমতা তৈরিতে বিনিয়োগ করেন। যখন তিনি কারাগার থেকে বের হলেন, তখন ব্যবস্থার প্রতি ঘৃণা নয়, বরং শান্তি ও সমঝোতার সংকল্পই তাকে পরিচালিত করেছিল। আবেগের প্রকৃতি এবং তা নিয়ন্ত্রণের গভীর উপলব্ধির মাধ্যমে ম্যান্ডেলা কঠিন সময়কে একটি নতুন জাতি গঠনের সুযোগে রূপান্তর করতে সক্ষম হয়েছিলেন। ভিক্টর ফ্রাঙ্কল। আতঙ্কের মাঝে আসন্ন বিজ্ঞানী এবং নাৎসি হলোকাস্ট থেকে বেঁচে ফেরা ভিক্টর ফ্রাঙ্কল দৈনন্দিন জীবনে রাবণিক শক্তির আরেকটি উদাহরণ। তার ম্যান অফ সার্চ ফর মিনিং বইতে ফ্রাঙ্কল বর্ণনা করেছেন কিভাবে মৃত্যু শিবিরগুলো, যেখানে তিনি অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন, তার ব্যক্তিগত দর্শন ও আবেগের গভীর উপলব্ধির কারণে তার জীবনের অর্থ কেড়ে নিতে পারেনি। হতাশার কাছে আত্মসমর্পণ করার পরিবর্তে তিনি শিখলেন কিভাবে আশা খুঁজে পেতে হয় এবং নিজের প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হয়। তার গল্প আমাদের অনুপ্রাণিত করে যে সবচেয়ে কঠিন সময়েও অর্থ খুঁজে পাওয়া সম্ভব এবং বিষয়গুলোকে দেখার দৃষ্টিভঙ্গি নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। থমাস এডিসন। ব্যর্থতার মুখে দৃঢ়তা। থমাস এডিসন বৈদ্যুতিক বাল্বের উদ্ভাবক,
সফল হওয়ার আগে এডিসন অসংখ্যবার ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন। বারবার ব্যর্থতার মুখে হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া তার জন্য সহজ ছিল, কিন্তু তার বদলে এডিসন প্রতি পরীক্ষাকে সাফল্যের দিকে একটি ধাপ হিসেবে দেখার সিদ্ধান্ত। তিনি শিখলেন কিভাবে নেতিবাচক বা আবেগ বা বাধা হিসেবে না দেখে অধ্যবসায়ের চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা যায়। এই দৃষ্টিভঙ্গির কারণেই তিনি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবক হয়ে ওঠেন। মাদার তেরেসা, সেবা ও আত্মনিবেদন। মাদার তেরেসা আমাদের সামনে আরেকটি চমৎকার মডেল উপস্থাপন করেছেন। সমাজের সবচেয়ে দুর্বল মানুষের সেবা করার সময় তিনি যে অসুবিধার সম্মুখীন হয়েছেন, তা সত্ত্বেও হতাশা এবং ক্লান্তির আবেগগুলো তাঁর দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতিকে সীমাবদ্ধ করতে পারেনি। মাদার তেরেসা বিশ্বাস করতেন যে তাঁর কাজগুলো ব্যক্তিগত আবেগের চেয়ে বড় কোনো মূল্যবোধের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাঁর শক্তি ছিল পরার্থপরতা এবং জীবনযাপনের সরলতায়, যেখানে ক্লান্তির আবেগকে প্রশ্রয় না দিয়ে তিনি অন্যকে কী দিতে পারেন তার ওপর মনোনিবেশ করতেন। এই গল্পগুলোতে আমরা দেখি যে আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগকে দমন করা নয়, বরং একে এমন একটি হাতিয়ারে রূপান্তর করা যা আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে এবং বড় লক্ষ্য অর্জনে সাহায্য করে। আমরা সবাই এই উদাহরণগুলো থেকে শিখতে পারি। চলুন আমাদের জীবনে রাবণিক প্রয়োগের আরও গভীর উপলব্ধি অর্জনের এই প্রচেষ্টা অব্যাহত রাখি। বৈজ্ঞানিক সমর্থন আমাদের আধুনিক বিশ্বে, যেখানে প্রতিদিন বৈজ্ঞানিক আবিষ্কারের গতি বাড়ছে, আমরা দেখতে পাই যে রাবণিক দর্শনের মতো প্রাচীন অনেক শিক্ষা আধুনিক বৈজ্ঞানিক প্রমাণের সাথে মিলে যাচ্ছে। এটি কেবল কোনো দার্শনিক অনুমান নয়, বরং এমন জোরালো প্রমাণ রয়েছে যা প্রমাণ করে যে রাবণিক নীতিগুলো কেবল প্রাচীন প্রজ্ঞা নয়, বরং বৈজ্ঞানিক ভিত্তি যা আমাদের দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য উন্নতি ঘটায়। এই অংশে আমরা দেখব কিভাবে আধুনিক বিজ্ঞান রাবণিক ধারণাকে সমর্থন করে, যা একে আমাদের বর্তমান যুগের জন্য আরও গ্রহণযোগ্য করে তোলে। আমরা পর্যালোচনা করব কিভাবে আধুনিক গবেষণা আবেগের নিয়ন্ত্রণ নিয়ে প্রাচীন চিন্তার সাথে একমত পোষণ করে এবং কিভাবে এই নীতিগুলোর ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনযাত্রার মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। আবেগ ও মস্তিষ্ক। প্রথমত, আবেগ এবং মস্তিষ্কের কার্যাবলীর সম্পর্ক নিয়ে আলোচনা করা যাক। স্নায়ুবিজ্ঞান নিউরোসায়েন্স প্রমাণ করেছে যে আবেগ মস্তিষ্কের অ্যামিগডালা নামক অংশে উৎপন্ন হয়, যা আবেগীয় পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য দায়ী। তবে প্রিফ্রন্টাল কর্টেক্স নামে পরিচিত আরেকটি অঞ্চল আবেগ মূল্যায়ন এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানেই সচেতন নিয়ন্ত্রণ ঘটে। গবেষণা দেখায় যে মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধিকারী প্রশিক্ষণসমূহ যেমন মেডিটেশন প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে এবং আবেগীয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। ধ্যান এবং মাইন্ডফুলনেস ধ্যান এমন একটি পদ্ধতি যা আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য প্রিফ্রন্টাল কর্টেক্সের ক্ষমতা বৃদ্ধি করে এবং এটি রাবণিক দর্শনের অন্যতম মৌলিক চর্চা। বিভিন্ন গবেষণা দেখায় যে ধ্যান মানসিক চাপ ও উদ্বেগ কমাতে পারে এবং একজন ব্যক্তির তার অনুভূতি পরিচালনার ক্ষমতা উন্নত করে। গবেষণাগুলো আরও প্রকাশ করে যে ধ্যান কেবল মস্তিষ্কের আবেগকরণ পদ্ধতিকেই পরিবর্তন করে না, বরং সামগ্রিক মানসিক কর্মক্ষমতা উন্নত করে। এটি জীবনের মান উন্নয়নের জন্য আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব সম্পর্কে রাবণিকদের ধারণার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আত্মসচেতনতা এবং আবেগ নিয়ন্ত্রণ সাম্প্রতিক গবেষণা নির্দেশ করে যে যাদের গভীর আত্মসচেতনতা রয়েছে তারা তাদের আবেগগুলো আরও কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম। আত্মসচেতনতা, যা রাবণিক কৌশল যেমন ধ্যান এবং সমালোচনামূলক চিন্তার মাধ্যমে বৃদ্ধি পায়, মানুষকে তাদের আবেগ বুঝতে এবং আরও শান্ত ও নিয়ন্ত্রিতভাবে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। মনস্তাত্ত্বিক গবেষণা নিশ্চিত করে যে আত্মসচেতনতা বৃদ্ধি ব্যক্তিগত সম্পর্ক, পেশাদার দক্ষতা এবং সাধারণ স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। মানসিক চাপের প্রতিক্রিয়া
ও রাবনিক নীতি প্রয়োগ বৈজ্ঞানিক গবেষণার সমর্থিত আরেকটি ক্ষেত্র হল ব্যক্তি কিভাবে মানসিক চাপের স্ট্রেস প্রতিক্রিয়া জানায়। গবেষণায় দেখা গেছে যে যারা রাবনিক দর্শনের মতো আবেগ নিয়ন্ত্রণ কৌশল অনুসরণ করে তারা মানসিক চাপে ভালো সাড়া দেয়। উদ্বেগের মাঝে ডুবে না গিয়ে আবেগীয় প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ রাখা স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতে পারে এবং ব্যক্তির সামগ্রিক সুস্থতা উন্নত করতে পারে। রাবনিক নীতির কার্যকারিতার প্রমাণ এই সব গবেষণার মাধ্যমে আমরা দেখতে পাই যে হাজার বছর আগে রাবনিক দার্শনিকরা যে নীতিগুলো প্রদান করেছিলেন তা আধুনিক বিজ্ঞানের প্রমাণের সাথে মিলে যায়। আত্মসচেতনতা, ধ্যান এবং আবেগ থেকে নিজেকে আলাদা করার মতো ধারণাগুলো কেবল দার্শনিক নীতি নয়, বরং জীবনের মান উন্নত করার জন্য বৈজ্ঞানিকভাবে অনুমোদিত কৌশল। আপনি কিভাবে এই জ্ঞান আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন? খুব সহজ। এই বৈজ্ঞানিকভাবে সমর্থিত নীতিগুলো প্রয়োগের মাধ্যমে আপনি আপনার আবেগ পরিচালনার ক্ষমতা বৃদ্ধি করতে পারেন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফলাফল অর্জন করতে পারেন। দৈনন্দিন জীবনে এই নীতিগুলো কিভাবে প্রয়োগ করবেন তা শিখতে পরবর্তী অংশগুলো অনুসরণ করুন। আবেগ নিয়ন্ত্রণের জন্য 3টি দৈনিক রাবনিক অভ্যাসেই অংশে আমরা 3টি রাবনিক অভ্যাস উন্মোচন করব, যা আপনার জীবনকে আবেগীয় বিশৃঙ্খলা থেকে অভ্যন্তরীণ শান্তিতে রূপান্তর করতে পারে। এই অভ্যাসগুলো কেবল কৌশল নয়, বরং এগুলি জীবনযাপনের পদ্ধতি যার লক্ষ্য আত্মসংযম বাড়ানো এবং আবেগীয় শক্তিকে গঠনমূলকভাবে পুনরায় পরিচালিত করা। আত্মচিন্তার মাধ্যমে দিন শুরু করুন। প্রতিটি দিন শান্ত ধ্যানের মাধ্যমে শুরু করুন। সকালে কয়েক মিনিট সময় নিয়ে ভাবুন আপনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এবং প্রজ্ঞার সাথে সেগুলোর প্রতিক্রিয়া কেমন দেবেন। এটি আপনার দিনের জন্য একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে। 2. কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন আপনার জীবনে থাকা ইতিবাচক দিকগুলোর জন্য কৃতজ্ঞ হওয়ার সময় নিন। যা নেই তার বদলে যা আছে তার উপর মনোযোগ দিলে নেতিবাচক আবেগ কমে এবং অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি পায়। 3. আবেগীয় দূরত্ব বজায় রাখুন। যখন আপনি রাগ বা উদ্বেগ অনুভব করেন তখন এক পা পিছিয়ে যান। তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানিয়ে আপনার অনুভূতিকে দূর থেকে পর্যবেক্ষণ করার চেষ্টা করুন। এটি আপনাকে পরিস্থিতি আরও স্পষ্টভাবে দেখতে সাহায্য করবে। কঠিন পরিস্থিতিতে শান্ত থাকুন। চাপের মুহূর্তে মনে রাখবেন যে আবেগতাড়িত হয়ে নেওয়া সিদ্ধান্ত ভুল হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ধীরস্থির হতে শিখুন। গভীর শ্বাস নিন এবং কোনো পদক্ষেপ নেওয়ার আগে বিকল্পগুলো নিয়ে ভাবুন। অতীত বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তায় সময় নষ্ট না করে বর্তমান মুহূর্তের ওপর মনোযোগ দিন। বর্তমানে যা আপনার নিয়ন্ত্রণে আছে তার ওপর কাজ শুরু করুন। যে বিষয়গুলো আপনি পরিবর্তন করতে পারবেন না তা মেনে নিন। জীবনের অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা না করে মেনে নিতে শিখলে মানসিক চাপ কমে এবং নিয়ন্ত্রণের যোগ্য বিষয়গুলোতে মনোযোগ দেওয়া সহজ হয়। প্রতিদিন নিজের কাজগুলো পর্যালোচনা করুন। নিয়মিতভাবে আপনার দিনের কাজগুলো মূল্যায়ন করুন। আপনি বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আচরণ করেছেন এবং আপনার মূল্যবোধের সাথে তা সঙ্গতিপূর্ণ ছিল কিনা তা ভেবে দেখুন। কঠোর আত্মসমালোচনা এড়িয়ে চলুন। নিজের প্রতি সদয় হন। কঠোর আত্মসমালোচনা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। নিজের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু সেজন্য নিজেকে শাস্তি দেবেন না। কঠিন সময়ের জন্য মানসিক প্রস্তুতি। সামনে আসতে পারে এমন কঠিন পরিস্থিতিগুলো কল্পনা করুন এবং সেগুলো মোকাবিলার কৌশল তৈরি রাখুন। এই মানসিক প্রস্তুতি আকস্মিক আবেগীয় আঘাতের প্রভাব কমিয়ে দেয়। শিখতে থাকুন। দর্শনের বই পড়ুন, বিশেষ করে রাবনিক দর্শন সংক্রান্ত। জ্ঞান আপনার নিজেকে এবং পৃথিবীকে বোঝার ক্ষমতা বাড়িয়ে দেয়। জ্ঞান যত বাড়বে, আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাও তত বৃদ্ধি পাবে। এই ইহটি অভ্যাস আপনার আবেগ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ ভারসাম্য অর্জনের নতুন যাত্রা শুরু করতে অনুপ্রাণিত করবে। এই অভ্যাসগুলো মেনে চলা সবসময় সহজ নয়,
তবে নিজেকে উন্নত করার প্রতিটি পদক্ষেপ আপনাকে আরও শান্ত ও পরিপক্ক জীবনের দিকে নিয়ে যাবে। আজই এই শিক্ষাগুলো প্রয়োগ শুরু করুন। আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং বাইরের জগৎ আপনার অনুভূতির সিদ্ধান্ত নিতে দেবেন না। আপনি আপনার নিজের অধিপতি। একজন মুক্ত মানুষের মতো বাঁচুন এবং শান্ত মনে ও আশ্বস্ত হৃদয়ে এগিয়ে চলুন। আপনার আবেগ নিয়ন্ত্রণ করাই হল প্রকৃত স্বাধীনতার প্রথম ধাপ। আমাদের এই রাবণিক জীবনযাত্রায় যোগ দিন এবং আজই আপনার ভবিষ্যতের মালিক হওয়ার সিদ্ধান্ত নিন। শোনার এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায়।